আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদের লুকিং ফর সেকেন্ড টাইম এই সিরিজের আজকে আমরা দেখব এপিসোড 3। আমরা এপিসোড 1 এবং এপিসোড 2 এই দুইটা এপিসোডের মাধ্যমে হচ্ছে আমরা কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি একটা কভারেজ কিন্তু নিয়ে আসছি। এবং আজকে আমরা এপিসোড 3 তে আমরা দেখব হচ্ছে কোষ বিভাজন। এবং এই কোষ বিভাজনের বিশেষ করে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে যে প্রশ্নগুলো আসছে তোমার 2020-21 সেশন থেকে এ যাবৎকাল পর্যন্ত সবকিছু হচ্ছে কি আমরা এই একটা এপিসোডের মাধ্যমে দেখব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে চেষ্টা করতেছি যে এই এপিসোডগুলোর মাধ্যমে তোমাদেরকে ওই একটা চ্যাপ্টার মানে কোষ ওই বিভাজন এই চ্যাপ্টারটার যে মোটামুটি একটা সামারি সেই সামারিটা করে দিতে পারি যেন। ঠিক আছে সবাই, তো আমি বেশ কিছু কোয়েশ্চেন তোমাদেরকে এখানে সলভ করাবো। আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেকটা বেনিফিটেড হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেখি। আমি একদম সরাসরি পড়ায় চলে যাই। তাহলে প্রথম প্রশ্নে কি বলা আছে দেখো একটু খেয়াল করে। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? তাহলে কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন অথবা আমরা কি বলতে পারি ইকুয়েশনাল, কি বলতে পারি ইকুয়েশনাল বিভাজন বলা হয়। তাহলে আমরা সবাই জানি যে সমীকরণিক বিভাজন বলা হয় কাকে? মাইটোসিসকে বলা হচ্ছে কি সমীকরণিক বিভাজন। এই মাইটোসিসে কি হচ্ছে তোমার সাধারণত যে মাতৃকোষটা থাকতেছে, যে মাতৃকোষ অর্থাৎ জনন কোষ বা মাতৃকোষ থেকে যে অপত্য কোষটা সৃষ্টি হয়, যে অপত্য কোষটা সৃষ্টি হচ্ছে এরা দুইজনই হচ্ছে কি তোমার সেম সেম থাকে। বুঝাইতে পারলাম? এরা দুইজনই হচ্ছে তোমার কি একদম সেম টাইপের থাকে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে ইকুয়েশনাল বিভাজন। আরেকটা বিভাজন আছে সেটাকে কি বলা হচ্ছে এখানে এমাইটোসিসকে কি বলা হচ্ছে বলো তো দেখি? প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে, তাহলে এমাইটোসিসটা কোথায় দেখা যাচ্ছে? এই প্রত্যক্ষ কোষ বিভাজনটা দেখা যাচ্ছে হচ্ছে তোমার কি এমিবাতে। এমিবা শর্টকাটটা কি এমিবা। এমিবার এ থেকে হচ্ছে তোমার কি নরমালি আদিকোষ। তাহলে কোথায় দেখা যাচ্ছে এটা? আদিকোষে দেখা যায়, আদিকোষ। বুঝছো? আদিকোষে দেখা যাচ্ছে। তারপর কোথায় দেখা যাচ্ছে? ইস্টে দেখা যাচ্ছে। তারপর কোথায় দেখা যাচ্ছে? এটা ব্যাকটেরিয়াতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর ফাইনালি দেখা যাচ্ছে কোথায়? এমিবাতে দেখা যায় বা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। আরেকটা বিভাজন আছে যেটাকে বলা হচ্ছে কি তোমার এখানে মায়োসিস কোষ বিভাজন। এটাকে কি বলা হয় নরমালি? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে কি আমাদের তিন প্রকারের কোষ বিভাজনের বেসিক যে ধারণাটা, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি মিওসিস। ঠিক আছে সবাই, তো আমরা অ্যানসারটা কি পাইলাম এখানে? আমরা অ্যানসারটা পেলাম হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। ওকে, আচ্ছা তারপর চলো এরপর আসছে আমাদের কোশ্চেনটা কোষ চক্র থেকে। দেখো কি বলা আছে, কোষ চক্রের মোট সময়ের শতকরা কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যয় হচ্ছে? এখন আমরা কোষ চক্র জিনিসটা সর্বপ্রথম কে দেখেছেন বা কোষ চক্র জিনিসটা নিয়ে কারা আলোচনা করেছেন? আমরা জানি কি হাওয়ার্ড ও পেল্ক। হাওয়ার্ড ও পেল্ক নামক দুইজন বিজ্ঞানী কি করেছেন? এই কোষ চক্রটা প্রবর্তন করেছেন। কোষ চক্র জিনিসটা কি একটা মানুষের যেমন থাকে কি তার জীবন চক্র, সমগ্র জীবনটাকে কি বলা হচ্ছে? একটা জীবন চক্র বলা হচ্ছে। সিমিলারলি একটা কোষের ক্ষেত্রে বলা হচ্ছে কি তার সমগ্র জীবদ্দশাকে কি বলা হচ্ছে? তার একটা কোষ চক্র বলা হচ্ছে। একটা কোষের সৃষ্টি, সেটা বৃদ্ধি এবং ফাইনালি ওই কোষটার যে তোমার বিভাজন পর্যন্ত যে ধাপগুলো আছে সবগুলাই হচ্ছে কি কোষ চক্র অন্তর্ভুক্ত। এখন কোষ চক্রকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি আমরা? কোষ চক্র এইটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রস্তুতিমূলক পর্যায় বা আমরা বলতে পারি কি এটাকে ইন্টারফেজ পর্যায়। আরেকটা হচ্ছে তোমার কি এম ফেজ পর্যায়। এম ফেজ মানে কি যেখানে তোমার বিভাজনটা ঘটবে। এখন একটা কোষের যদি 100% সময় থাকে তাহলে 90 থেকে 95% সময় ব্যয় হচ্ছে কোথায়? ইন্টারফেজে। এবং এম ফেজে কতটুকু ব্যয় হচ্ছে? 5 থেকে 10% সময় ব্যয় হচ্ছে। এখন এই ইন্টারফেজকে দেখো ভালো করে একটু খেয়াল করো, এই ইন্টারফেসকে আবার তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। তিনটা ভাগ কি? একটা হচ্ছে কি গ্যাপ 1 বা G1, আরেকটা হচ্ছে তোমার কি সিনথেসিস, আরেকটা হচ্ছে তোমার কি গ্যাপ 2 বা G2। এখন খেয়াল করো যে এদের মধ্যে কতটুকু সময় লাগতেছে। G1 এর ক্ষেত্রে সময় লাগবে হচ্ছে কি 30 থেকে 40%। সিনথেসিস বা এস এর ক্ষেত্রে সময় লাগতেছে কত? 30 থেকে 50%। এবং আমাদের যে G2 বা গ্যাপ 2 তে সময় লাগতেছে কত? 10 থেকে 20%। ভাইয়া আমাদের যে অ্যান্সার এখনো খুঁজে পাচ্ছি না, আমরা আরেকটু সময়ের মধ্যে আমরা অ্যান্সারটা খুঁজে পাবো। এখন জীবনে মেনলি কি হচ্ছে? জীবনে হচ্ছে কি একটা কোষ পরবর্তী বিভাজনে যাবে কি যাবে না সেই জিনিসটা ডিসাইড করে কোথায়? গ্যাপ 1 এ। আরেকটা জিনিস এখানে করছে সেটা হচ্ছে তোমার কি ডিএনএ প্রতিলিপনের যে কাঁচামাল বা র মেটেরিয়ালস গুলা, ডিএনএ প্রতিলিপনের কাঁচামাল সৃষ্টি হচ্ছে কোথায়? তোমার এই G1 এ। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে তোমার দুইটা ফ্যাক্টর থাকে,
একটা হচ্ছে বাহ্যিক ফ্যাক্টর বা গ্রোথ ফ্যাক্টর, আর একটা হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ ফ্যাক্টর বা সাইক্লিন সিডিকে। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে কি আমরা এখানে কোথায় পাবো, এখানে পাবো জিএফ ফ্যাক্টর এবং কি সাইক্লিন সিডিকে, এই দুইটা কি আমরা জি1 এ পাচ্ছি। এরপর এস দশা ভাইয়া, এস থেকে কি আসতেছে, সিনথেসিস। সিনথেসিসের বাংলা অর্থ কি, সংশ্লেষণ। তাহলে এখানে কে সংশ্লেষণ হচ্ছে, এখানে হচ্ছে তোমার কি ডিএনএ সংশ্লেষণ হচ্ছে, কি হচ্ছে এখানে ডিএনএ সংশ্লেষণ হয়। ওকে, আর লাস্ট হচ্ছে তোমার কি জি2। জি2তে একটা ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। একটা কোষ তখনই ম্যাচুর হয়ে যায় যখন সে হচ্ছে কি বিভাজনে যেতে পারবে, যেহেতু সে পরবর্তী মানে জি2 এর পরে কোথায় যাবে, বিভাজনে যাবে, তার মানে এটাকে কি বলা হচ্ছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলা হচ্ছে। এরপর জি2তে আর কি কি ঘটতেছে, এখানে মাইক্রোটিউবুল সৃষ্টি হচ্ছে, কি তৈরি হচ্ছে, মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, মাইক্রোটিউবিউলস সৃষ্টি হচ্ছে, বুঝাইতে পারলাম। এই মাইক্রোটিউবুলস থেকে পরবর্তীতে স্পিন্ডল তন্তুর সূচনা হচ্ছে কোথায়, আমাদের প্রোফেজে, তাই না? আচ্ছা, প্রোফেজের শেষে কিন্তু স্পিন্ডল তন্তু সূচনা হয়, বাট প্রোমেটাফেজে গিয়ে কি হচ্ছে, স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে। এখন আসো আমাদের মেইন পড়াই, তাহলে ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয় কতটুকু, এই যে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ সংশ্লেষণ যাই বলো না কেন, এখানে সময় ব্যয় হচ্ছে কতটুকু, 30 থেকে 50%। এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের 23-24 সেশনের একটা প্রশ্ন ছিল। আরো কিছু জিনিস বলে যে ইন্টারফেস দশা, ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে কি তোমার কোষের বিপাকীয় নিউক্লিয়াস। ভালো করে মনে রাখবা, কি বলা হচ্ছে, কোষের বিপাকীয় নিউক্লিয়াস। এরপর এম ফেজ, এই এম ফেজের মধ্যে গিয়ে মূলত কি হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে এবং কি সাইটোকাইনেসিস হচ্ছে। তো এই হচ্ছে কি বিস্তারিত আমাদের কোষ চক্রটা। ওকে, তো কোষ চক্র ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টাইপ। কিন্তু কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ও ত্বরান্বিত করতেছে? আচ্ছা, আমরা টোটাল সাইক্লিন যে প্রোটিন থাকবে, সাইক্লিন বলি নাই আমরা, একটা ফ্যাক্টর পড়ছি সাইক্লিন সিডিকে, বা বলতে পারি কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটা কি একটা ফ্যাক্টর ছিল। আচ্ছা, তো এই ফ্যাক্টরের মূলত যে প্রোটিনটা থাকে সেটার নাম হচ্ছে কি সাইক্লিন প্রোটিন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই সাইক্লিন প্রোটিনের কোনটার কাজ আসলে কি, সেটা যদি আমরা একটু দেখতে যাই, দেখো সাইক্লিন প্রোটিনের মধ্যে প্রথম আসো সাইক্লিন ডি এর যে কাজটা হবে, সাইক্লিন ডি আমরা এখানে কি পাবো, সাইক্লিন ডি থেকে শুরু করি। সাইক্লিন ডি এর কাজটা হচ্ছে কি জানো, এইটার কাজ হচ্ছে তোমার সাধারণত জি1 থেকে কোষটাকে জি1 থেকে কোথায় নিয়ে যাবে, এস এ নিয়ে যাবে, তারপর এস থেকে কোথায় নিয়ে যাবে, জি2 তে নিয়ে যাবে। এইটা হচ্ছে কি সাইক্লিন ডি এর কাজ, ঠিক আছে। তারপর সাইক্লিন ই এর কাজ হচ্ছে কি, একটা কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে। এটা কি করে, একটা কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, কি করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি করে, প্রস্তুত করে। ওকে, তারপরে সাইক্লিন বিটা কি করতেছে, দেখো সাইক্লিন বিটা যদিও লেস ইম্পর্টেন্ট একটা জিনিস, তো সাইক্লিন বি হচ্ছে তোমার কি এখানে তোমার স্পিন্ডল তন্তু তৈরির জন্য প্রয়োজনীয় সবকিছু কি করতেছে, এই সাইক্লিন বিটা করতেছে। এখন আসো আমাদের প্রশ্নটা কি আসছে, সক্রিয়। ভাইয়া সক্রিয়কে তুমি যদি ইংরেজিতে নিতে যাও, সক্রিয়তে ইংরেজিতে নিলে কি আসছে, অ্যাক্টিভেশন। তাহলে অ্যাক্টিভেশন আসতেছে না, তাহলে কোষকে কি করতেছে, তোমার ডিএনএ প্রতিলিপনকে তুমি সক্রিয় করতেছো বা অ্যাক্টিভেশন করতেছো। অ্যাক্টিভেশনে এ থেকে মনে রাখবা কি, এই সাইক্লিন এ। সো আমরা অ্যান্সারটা কি পাচ্ছি, সাইক্লিন এ পাচ্ছি। আমাদের এই প্রশ্নটা খুবই ইজি, যারা একটু বেসিক থেকে পড়ছো তারা এগুলো পারবা। যদিও আমাদের আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু এই 4টা সাইক্লিন নিয়ে পড়া নাই, বা যদি একটু চালাক টাইপের তুমি হও, সক্রিয় থেকে অ্যাক্টিভেশন এবং অ্যাক্টিভেশন থেকে কি সাইক্লিন এ, এটা অ্যান্সার কিন্তু করতে পারবা। ঠিক আছে, আমি বাকি সাইক্লিন গুলো তোমাদেরকে বলে দিছি। ওকে, পরবর্তীতে চলো, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুল সৃষ্টি হচ্ছে? তার মানে আমি যখন সেকেন্ড কোশ্চেনটা ছিল, সেকেন্ড কোশ্চেনে তোমাদের যখন কোষ চক্রটার ক্লাসিফাই করছিলাম, তখন আমি কি বলছিলাম যে তোমার জি2 তে মানে গ্যাপ 2 তে তোমার কি তৈরি হচ্ছে, মাইক্রোটিউবুলস তৈরি হচ্ছে, এবং এই মাইক্রোটিউবুলসটা হচ্ছে কি স্পিন্ডল তন্তু সৃষ্টির জন্য কাঁচামাল। মাইক্রোটিউবুলস, মাইক্রো মানে কি ক্ষুদ্র। ভাই দেখো তো, আমরা অর্থ বুঝে পড়তে পারি না, যেটা আমরা সেকেন্ড টাইম বেঁচে কিন্তু আমরা এইভাবে পড়াবো, মাইক্রো টিউবিউলস, ঠিক আছে, মাইক্রোটিউবুলস। তাহলে দেখো ভাইয়া, এখানে দেখো আমি সেকেন্ড টাইম ব্যাচে আমি মেনলি কিভাবে পড়াবো, তোমরা যারা সেকেন্ড টাইম ব্যাচে এনরোল করতেছো তারা দেখবা যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ যতগুলো সাবজেক্ট আছে সবগুলো এত মজা করে, এত বেসিক থেকে তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সেকেন্ড টাইমে বেস্ট একটা কামব্যাক হবে, সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইট ব্যাচ থেকে, দেখো তোমরা। আচ্ছা, মাইক্রো মানে কি ভাইয়া, ক্ষুদ্র। মাইক্রো মানে কি ক্ষুদ্র। টিউবুলস মানে কি
একদম ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাগুলো মিলে একত্রে কি গঠন করতেছে? তন্তু গঠন করবে, এবং অনেকগুলো তন্তু মিলে গঠন করবে একটা যন্ত্র। তাহলে কি তন্তুটা গঠন করতেছে? এখানে কি স্পিন্ডল তন্তুটা গঠন করতেছে, তারপর এটা কি গঠন করবে? তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে, যেটা আমাদের প্রোমেটাফেজে গিয়ে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো তো আমাদের কি বলা ছিল এখানে, যে কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির জন্য মাইক্রোটিউবুসটা তৈরি হচ্ছে। তো আমরা কি পড়ছিলাম? মাইক্রোটিউবুসটা হচ্ছে তোমার কি ইন্টারফেজ দশার ইন্টারফেজের গ্যাপ 2 তে বা G2 তে হচ্ছে তোমার কি মাইক্রোটিউবুসটা সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? আরেকটা কনফিউশন আবারও ক্লিয়ার করি, তোমাদের যদি কখনো প্রশ্ন আসে যে স্পিন্ডল তন্তু তৈরির সূচনা কোথায় হচ্ছে, তাহলে অ্যান্সার হবে প্রোফেজ। আর যদি বলা হয় স্পিন্ডল যন্ত্র কোথায় তৈরি হচ্ছে বা স্পিন্ডল তন্তু কোথায় তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে কথাটা আসলে হচ্ছে তোমার গিয়ে কি তোমার প্রোমেটাফেজ হবে, বাট যদি সূচনার কথাটা বলে তখন কিন্তু ভাইয়া প্রোফেজ হবে। মানে জিনিসগুলা একটু ওয়ার্ডের জন্য কিন্তু অনেক কিছু তোমার এখানে চেঞ্জ আসতে পারে। ঠিক আছে সবাই? আচ্ছা, একটু মাথায় রাখবা সবাই। তার পরবর্তীতে চলো ভাইয়া, আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলা আছে? উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ার কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে? আচ্ছা, কি বলছে এখানে? স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন পর্যায়ে বলো তো দেখি। আমি একটু আগে বললাম না, যদি সূচনা কথাটা থাকে, যদি ভাইয়া সূচনা কথাটা থাকে তাহলে কি তোমার এখানে প্রোফেজ হইতো, বা সূচনা কথাটা কি এখানে আছে? সূচনা কথাটা নাই, দ্যাট মিন্স আমরা বলতে পারছি এখানে প্রোমেটাফেজ হবে। এখন কথা হচ্ছে প্রোমেটাফেজকে কি আমরা এখানে রেখে দিব? না, আমরা এখানে রাখবো না। প্রোমেটাফেজ থেকে আমরা আরো কিছু জিনিস মনে রাখবো। এই প্রোমেটাফেজ জিনিসটা হচ্ছে তোমার কি একটা স্বল্পস্থায়ী পর্যায়ে। প্রথম কথা হচ্ছে এটা স্বল্পস্থায়ী পর্যায়ে। এখানে আরো স্পেশাল কিছু জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে এখানে এই যে তোমার স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হচ্ছে, এই স্পিন্ডল যন্ত্রগুলোর মধ্যে যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা গিয়ে একত্রে লেগে যাবে, কি লাগবে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যখন লাগবে তখন এই সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রোমিয়ারটা যে জায়গায় লাগতেছে সেই জায়গায় তন্তুটাকে কি বলা হচ্ছে? ট্রাকশন ফাইবার। তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে যে ভাইয়া ট্রাকশন ফাইবারটা কোথায় দেখা যাচ্ছে? ট্রাকশন ফাইবার। ট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন করলে কি হয়? একসাথে জোড়া লাগে। যেহেতু তোমার সেন্ট্রোমিয়ার এবং তোমার কি স্পিন্ডল তন্তু সূচনা হচ্ছে, তার মানে কি এটাকে বলা হচ্ছে কি ট্রাকশন ফাইবার। এখন যখন ট্রাকশন ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার একটা সংযুক্ত হচ্ছে, সংযুক্তটা হওয়ার ফলে এই যে তোমার স্পিন্ডল তন্তুটা এটা কি হালকা একটু নড়াচড়ে বসবে। এই নড়াচড়াটা যখন হয় তখন এটাকে অনেকটা নৃত্যের মতো দেখা যায়। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? ক্রোমোজোমীয় নৃত্য বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা হচ্ছে। নৃত্য, বুঝছো? ক্রোমোজোমের নৃত্য দেখা যাচ্ছে কোথায়? প্রোমেটাফেজ দশাতে। আরেকটা জিনিস দেখা যায় তোমার এই যে তোমার স্পিন্ডল যন্ত্রটা আছে, স্পিন্ডল যন্ত্রটার দুই মেরুতে কি দেখা যাবে জানো? সূর্যের মতো অ্যাস্টার রে দেখা যাবে। তাহলে এইটা তোমার 23-24 সেশনে জিএসটি তে আসছিল যে ভাইয়া অ্যাস্টার রে কোথায় দেখা যাচ্ছে? এই প্রোমেটাফেজে কিন্তু ভাইয়া অ্যাস্টার রে জিনিসটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা কি বললাম? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজকে বাংলায় কি বলতে পারি আমরা? প্রো মানে কি আদ্য, মেটাফেজ মানে কি মধ্য। তার মানে আমরা বলতে পারি কি এটা আদ্য মধ্য পর্যায়। আর প্রোফেজ মানে কি বলতে পারতেছি আমরা? প্রো মানে কি আদি, ফেজ মানে কি পর্যায়। তার মানে কি এটা আদি পর্যায়। এবং মনে রাখবা এই প্রোফেজটা কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই প্রোফেজটা কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই প্রোফেজ থেকে আরো মনে রাখবা এই প্রোফেজের মধ্যে কি হচ্ছে? জল বিয়োজন হচ্ছে। এখানে কি হচ্ছে ভাইয়া? জল বিয়োজন হয়। একটু মনে রাখবা। ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হয়, এটা মনে রাখবা। তারপর কি মনে রাখতে পারো? এই প্রোফেজের মধ্যে ক্রোমোজোমের যে তোমার কি থাকে? তোমার ক্রোমোজোম যে জালিকাগুলো থাকে বা ক্রোমোজোম থেকে কি তৈরি হচ্ছে? ক্রোমাটিড তৈরি হচ্ছে। ক্রোমাটিড তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া ক্রোমাটিড জিনিসটা কি? ক্রোমাটিড দেখো, যদি বলা হয় যে তোমার এইটা যদি একটা ক্রোমোজোম হয়, সরি ধরো এটা একটা ক্রোমোজোম, আমরা কি দেখলাম? এটা হচ্ছে একটা কি ক্রোমোজোম, ঠিক আছে? তো এই ক্রোমোজোমটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি বা এইভাবে যদি আমরা ভাগ করে ফেলি, বাহুগুলাকে যদি আমরা ভাগ করে ফেলি, তখন সেন্ট্রোমিয়ারটা ঠিকই থাকবে, বাট বাহুগুলা কি হচ্ছে? বিভক্ত হয়ে গেছে। তখন এইটা যদি ক্রোমোজোম হয়, এটা হচ্ছে কি ক্রোমাটিড। আবার যদি তুমি এখান থেকে আরেকটা কাজ করে ফেলো ভাইয়া, আরেকটা কাজ কি করতে পারো? এখানে এই কাজটা যদি কখনো করে ফেলো, যেমন এই কাজটা, এই কাজটাকে বলা হচ্ছে তোমার কি অপত্য ক্রোমোজোম। এবং অপত্য ক্রোমোজোমটা দেখা যাচ্ছে কোথায় বলো তো দেখি? এটা তোমার মেটাফেজ দশাতে কি দেখা যাচ্ছে? অপত্য ক্রোমোজোমটা দেখা যাচ্ছে। এবং মেটাফেজ দশায় কি ক্রোমোজোমগুলো সবথেকে বেশি খাটো মোটা হচ্ছে? মেটাফেজ দশায় কি দেখা যাচ্ছে? মেটাকাইনেসিস দেখা যাচ্ছে। মেটাকাইনেসিস জিনিসটা কি? তোমার বিষুবীয় অঞ্চলে যখন ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে কি মেটাকাইনেসিস বলা হচ্ছে। এবং মেটাকাইনেসিসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। এখন খেয়াল করবা, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পর আবার পুনরায় তোমার কি হচ্ছে? আবার পুনরায় দৃশ্যমান হচ্ছে কোথায়? টেলোফেজ দশায় গিয়ে, যেটা জাহাঙ্গীরনগর ইউনিটের প্রশ্নটা আসছিল। বুঝাইতে পারলাম? আচ্ছা, আর এনাফেজ কে কি বলা হচ্ছে? এনাফেজ কে বলা হচ্ছে কি গতি পর্যায়। এটা আমরা একটু পরেই দেখতেছি।
তো এই হচ্ছে কি মোটামুটি মাইটোসিসের একটা ধারণা। তো এখন কথা হচ্ছে ভাইয়া, পরের প্রশ্ন দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে আসছে এটা কোশ্চেনটা। বলা হচ্ছে যে কোন জিনটি ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী? লিথাল জিন। লিথাল জিনকে কি বলা হচ্ছে? মারণ জিন। অঙ্কোজিন, তারপর কি তোমার ট্রান্সজিন, তারপর কি হচ্ছে তোমার লিঙ্ক জিন বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অঙ্কোজিন। অঙ্কোজিনকে কি বলা হচ্ছে? এটা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে যে অঙ্কোজিনকে কি বলা হচ্ছে? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিন বলা হচ্ছে। সাধারণত ক্যান্সার এবং টিউমার এই দুইটা জিনিস হচ্ছে কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে ক্যান্সার কি শুধুমাত্র অঙ্কোজিনের মাধ্যমে সৃষ্টি হয়? এই ক্যান্সার তৈরির জন্য আরেকটা প্রোটিন দায়ী আছে, সেটার নাম কি? P53 নামক প্রোটিন। এখন এই P53 প্রোটিনটা যখন ডিফেক্টিভ হয়ে যায় বা এটা যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন কিন্তু আসলে তোমার কি হচ্ছে জানো? তখন ক্যান্সারটা তৈরি হইতে পারে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কি P27 প্রোটিন। এই P27 প্রোটিনটা কিসের জন্য দায়ী জানো? মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী। যদি কখনো কোশ্চেন আসে তোমার তোমার মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী কোনটা, সেটা হচ্ছে তোমার গিয়ে কি P27 সেটা হচ্ছে কি মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী। সো মোটামুটি ক্যান্সার থেকে এই জিনিসগুলো আসবে। বুঝাইতে পারলাম? আরেকটা জিনিস আসতে পারে যে তোমার টিউমার ছড়িয়ে যাওয়া না ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে কি বলা হচ্ছে? মেটাস্টেসিস বলা হচ্ছে, যেটা আমরা একটু পরে দেখবো। এর পরবর্তী কোশ্চেন দেখো 7 নম্বরে, কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হচ্ছে? আমি একটু আগে বললাম না ভাইয়া, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হচ্ছে? এখানে আমি একটু আগে কিন্তু বলছি। একটা মিনিট, আমার পায়ে একটু সমস্যা, তো দাঁড়াইতে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হয়, বুঝছো? আচ্ছা, তাহলে একটু আগে বললাম না যে তোমার বিষুবীয় অঞ্চলে যখন ক্রোমোজোমগুলো বিন্যস্ত হচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস বলা হচ্ছে। আচ্ছা, সাইটোকাইনেসিস জিনিসটা কি? এটা কি সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস জিনিসটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াসের বিভাজন। মনে থাকবে। এবং সাইটোকাইনেসিসটা কোথায় দেখা যাচ্ছে এটা বলতে পারবা? সাইটোকাইনেসিসটা দেখা যাচ্ছে তোমার কি টেলোফেজ পর্যায়ে। কোথায়? টেলোফেজ পর্যায়ে দেখা যাচ্ছে কি সাইটোকাইনেসিসটা। এই হচ্ছে মোটামুটি জিনিসগুলো। পরবর্তী প্রশ্ন চলো ভাইয়া, আমাদের যাবি 23-24 সেশনের প্রশ্ন, যে কি বলা আছে? মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হচ্ছে? আমি একটু আগে বলে আসছি না, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস বলা হচ্ছে। এখন কথা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস ঠিক মতো হইলো, মানলাম, বা যদি কখনো সাইটোকাইনেসিসটা না হয়, সাইটোকাইনেসিসটা যদি অফ হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে? একটা কোষের মধ্যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যাবে। তাহলে এইটা যদি কখনো ক্লোজ হয়ে যায়, তখন এটার জন্য কি হচ্ছে? বহু নিউক্লিয়াস দশা দেখা যায়। তো এখন এই বহু নিউক্লিয়াস দশাটার কোথায় হইতে পারে? উদ্ভিদে হইতে পারে, প্রাণীতেও হইতে পারে। যদি উদ্ভিদে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কি তোমার সিনোসাইটিক। কি বলা হচ্ছে? সিনোসাইটিক। উদ্ভিদ হইলে কি তোমার সিনোসাইটিক। সিনোটা মানে কি? এটা যখন উদ্ভিদ হবে। আর যখন ভাই এটা প্রাণিত হবে, যখন এটা কি হবে? প্রাণিত হবে, তখন সেটার নাম কি? প্রাণীর পদ থেকে মনে রাখবো হচ্ছে কি আমরা প্লাজমোডিয়াম। তাহলে এই হচ্ছে কি মেইন জিনিসটা। আরেকটা জিনিস হতে পারে, সেটা কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এক্সাম্পল আসতে পারে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের এক্সাম্পল কোনটা? ডাবের পানিকে বলা হচ্ছে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়ে থাকে। ঠিক আছে সবাই? আচ্ছা, এই যে সেকেন্ড টাইমারদের জন্য আমি এই জিনিসগুলো দিচ্ছি, এই তোমাদের গ্যাপ টাইমটাতে তোমরা আস্তে ধীরে রেকর্ডেড এই সিরিজগুলো দেখতে থাকো। দেওয়ার একটা উদ্দেশ্য, তোমরা যাতে পড়াশোনা থেকে বিচ্যুত না হো। দেখো, জিএসটি পরীক্ষা হয়ে গেছে তোমাদের সে 12 তারিখে, কিন্তু 12 তারিখ 9 তারিখ পরীক্ষা হয়ে গেছে। আজকে আমি ভিডিওটা শুট করতেছি, আজকে হচ্ছে তোমার মে মাসের কত তারিখ জানো? 26 তারিখ। তো মোটামুটি তোমাদের কয়দিন ধরো, রেজাল্ট পর্যন্ত আমি 12 তারিখ ধরলাম, তারপরেও কিন্তু তোমার 14 দিন কিন্তু এখান থেকে হাত থেকে চলে গেছে। এই 14 দিনের মূল্য কিন্তু অনেক কিছু। এখন তোমাদেরকে আমি এত প্রেসার দিচ্ছি না, বাট অন্তত ভাইয়া এই সিরিজগুলো তুমি কমপ্লিট করো, অন্তত এই সিরিজগুলো কমপ্লিট করো, অন্তত ঈদের আগে। আচ্ছা, তারপর আসো, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হচ্ছে? দেখো, ক্রোমোজোমে, বুঝলাম না পায়ে এত ব্যথা লাগতেছে কেন? শুটটা কি শেষ করতে পারবো? আমার আসলে একটু পায়ে প্রবলেম, তো মানে খুব কষ্ট হয় ক্লাস নিতে, দাঁড়ায় থাকতে থাকতে আমার খুবই কষ্ট হয়। আচ্ছা, পা বাঁকা করতে পারতেছি না। আচ্ছা, শেষ করি, শুটটা শেষ করতে হবে। ঠিক আছে, শেষ করতে হবে। ওকে, যে প্রশ্নে ছিলাম আমরা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হচ্ছে? দেখো, আমি তোমাদেরকে এমন ভাবে কোশ্চেন এক্সপ্লেনেশন গুলো দেই, একটা পড়লে যাতে বাকি আরো 4-5টা কোশ্চেন পারো। তার মানে দেখো, আমি একটু আগে যখন বলছিলাম তোমার প্রোমেটাফেজ পড়তে গিয়ে আমি বলছিলাম না যে যেখানে সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয় সেটাকে কি বলা হচ্ছে? তোমার ট্রাকশন ফাইবার বলা হচ্ছে। সেটাকে কি বলা হচ্ছে? ট্রাকশন ফাইবার বলা হচ্ছে। যেহেতু আমাদের আরেকটা অপশন চলে আসছে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার মানে কি? পাটের আঁশ। এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হচ্ছে কি আমাদের টিস্যু ও টিস্যু তন্ত্র চ্যাপ্টারের কোশ্চেন।
প্রতিষ্ঠান। বলা থাকে যে সেকেন্ডারি ফ্লুয়েম পাটের আঁশকে একটা সেকেন্ডারি ফ্লুয়েম, তাহলে সেকেন্ডারি ফ্লুয়েমের পাটের আঁশকে কি বলা হচ্ছে এখানে বাস্ট ফাইবার বলা হয়। মনে থাকবে, মনে থাকবে জিনিসটা, এটা কিন্তু আমাদের ওই চ্যাপ্টার থেকে চলে আসছে এখানে এই অপশনটা। ওকে, তারপর আসো বাইভ্যালেন্স সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে। আচ্ছা, মিওসিসের যে উপপর্যায়গুলো আছে আমি একটু যদি এখানে এক্সপ্লেন করতে যাই, তাহলে 1 নম্বর উপপর্যায়ের নাম কি লেপ্টোটিন। 1 নম্বর উপপর্যায়ের নাম কি লেপ্টোটিন। ভাইয়া মনে রাখবা এই লেপ্টোটিনের ক্ষেত্রে তোমরা মেইনলি কি কি জিনিসগুলো দেখতে পাও। এই লেপ্টোটিনে দেখা যায় হচ্ছে তোমার গিয়ে কি পোলারাইজড বিন্যাস দেখা যায়। কি দেখা যায়? পোলারাইজড বিন্যাস দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? বুকে আকৃতি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? বুকে আকৃতি দেখা যাচ্ছে। 2 নাম্বার আসো, 2 নাম্বার জিনিসটা কি? জাইগোটিন। 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের জাইগোটিন। জাইগোটিন, তাহলে জাইগোটিন থেকে মনে রাখবো ভাইয়া এখানে জাইগোটিন মানে কি, আমি ট্রিক্সটা হচ্ছে তোমার কি বাসায় যায়, ক্লাসের শেষে আমরা কোথায় যাই? বাসায় যাই। ঠিক আছে সবাই, তাহলে বাসায় যাই থেকে বাসার ব থেকে হচ্ছে তোমার কি এখানে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, ঠিক আছে। তারপর দন্তস থেকে হচ্ছে তোমার কি সিনেপসিস। দন্তস থেকে কি সিনেপসিস। তারপর যাই থেকে হচ্ছে তোমার গিয়ে কি এখানে জাইগোটিন। সো জাইগোটিনে কি থাকবে এখানে বাইভ্যালেন্ট এবং সিনেপসিস থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার গিয়ে কি প্যাকাইটিন। প্যাকাইটিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্যাকাইটিনের মধ্যে নামের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। দেখো তো প্যাকাইটিনের নামের মধ্যে আমরা কিভাবে পাচ্ছি, দেখো কিভাবে পাচ্ছি। ক ক থেকে আমরা মনে রাখবো কি এখানে কায়াজমা। তো কায়াজমা জিনিসটা কি আকৃতি দেখা যাবে? এক্স আকৃতির। মনে থাকবে। ক থেকে আমরা কি মনে রাখবো এখানে ক্রসিং ওভার দেখা যাবে। আরেকটা কথা মনে রাখবো যে ক্রসিং ওভার সবসময় কিসের মধ্যে হয়? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। তাহলে নন সিস্টার ক্রোমাটিড কি? ধরো একটা ক্রোমোজোম আছে তোমার কাছে, ধরো এখানে একটা ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম ধরে নাও এটা একটা ক্রোমোজোম। হ্যাঁ, এই একটা ক্রোমোজোমের পরস্পর দুইটা বাহুকে কি বলা হচ্ছে? সিস্টার ক্রোমাটিড। কি বলা হচ্ছে? সিস্টার ক্রোমাটিড। বাট ভাইয়া যদি এখানে আমি আরেকটা ক্রোমোজোমকে নিয়ে আসি, আরেকটা কি হচ্ছে ক্রোমোজোমকে নিয়ে আসলাম এখানে, তাহলে এখন যদি আমি চিন্তা করি, এখন আমি তোমাকে বললাম যে এই ক্রোমাটিডটা বা এই দুইটা বাহু, এই ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডকে কি বলা হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিড। কারণ এরা কি দুইটা আলাদা ক্রোমোজোমের অংশ, এই জন্য এটা নন সিস্টার ক্রোমাটিড। তাহলে মনে রাখবা ক্রসিং ওভারটা অলওয়েজ দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্য দিয়ে হচ্ছে কিন্তু। তার পরবর্তীতে আসো মিওসিসের ক্ষেত্রে আমরা 4 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে কি তোমার ডিপ্লোটিন। মিওসিসের 4 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডিপ্লোটিন। ভাইয়া মনে রাখবা এই ডিপ্লোটিনে কি দেখা যাচ্ছে? প্রান্তীয়করণ দেখা যাচ্ছে। প্রান্তীয়করণ দেখা যায় বা টার্মিনেশন কি দেখা যাচ্ছে? প্রান্তীয়করণ বা টার্মিনেশন দেখা যায়। এখন প্রান্তীয়করণ বলতে কি বোঝায়? যখন দুইটা কায়াজমা একত্রে থাকবে তখন এদের মধ্যে কোণ হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? দেখো দুইটা কায়াজমা যখন একত্রে থাকবে, দুইটা কায়াজমা, তখন হচ্ছে গিয়ে তোমার কি এদের যে সেন্ট্রোমিয়ার গুলো আছে পরস্পরকে বিকর্ষণ করবে। পরস্পর যখন দূরে যেতে থাকবে তখন কি এদের মধ্যে 90 ডিগ্রি ম্যাক্সিমাম কোণ হইতে পারে। বাট যদি একটা কায়াজমা থাকে তখন পরস্পর বিকর্ষণ করতে করতে একটা সময় গিয়ে তাদের মধ্যে 100 ডিগ্রি কি থাকবে? কোণ থাকবে। আর এটা আছে কি ডায়াকাইনেসিস, ওইটা আমাদের আর দরকার না। ওইখানে কি হচ্ছে তোমার নরমাল, ওইটা আর দরকার নেই, ওটা আমরা বাদ দিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টটা কোথায় হচ্ছে? আমাদের জাইগোটিনে তৈরি হচ্ছে এখানে। আশা করি মোটামুটি মিওসিসের সবকিছু মানে প্রোফেজ 1 সব সম্পূর্ণটা বুঝাই দিতে পারছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইট 2.0 এই ব্যাচটা মানে সেকেন্ড টাইমারদের জন্য সবথেকে ডেডিকেটেড একটা ব্যাচ। এবং এই ব্যাচে তুমি একটা মাত্র ব্যাচ যেটাতে তুমি পুরা সেকেন্ড টাইমে প্রিপারেশনটা তুমি নিতে পারো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। সো এটা আমার মুখের কথা না, তুমি আমাদের যে পডকাস্ট গুলো চলছে তোমরা দেখবো আমাদের সেকেন্ড টাইমারদের যে পডকাস্ট গুলো চলছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টদের সাথে, ওরা এই জিনিসটা বারবার কৃতজ্ঞতা সহিত বলে যে ভাইয়া আপনি একটা ব্যাচের মাধ্যমে আমাদেরকে সেই অ্যাডমিশনের শুরু থেকে একদম লাস্ট জিএসটি পর্যন্ত সাপোর্টটা দিয়ে গেছেন। তো এটা মানে ওরাই বলে দেয় যে আমরা কতটা সাপোর্ট দিয়ে গেছি। ইনশাল্লাহ এই একটা মাত্র ব্যাচ ভাইয়া, তুমি এই একটা ব্যাচ দিয়ে পুরো সেকেন্ড টাইম অ্যাডমিশনটা তুমি কভার করতে পারবা এবং যত যা কিছু লাগে সবকিছু তুমি এই একটা ব্যাচে ইনশাল্লাহ পেয়ে যাবা। ডিটেইলসটা কমেন্টে দেওয়া থাকবে, ইনশাল্লাহ এনরোলটা করে নিও। এবং আশা করি মানে বিভিন্ন সময় বিভিন্ন কোর্সে দৌড়াদৌড়ি না করে, মানে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা কোর্সে না দৌড়ে একটা ব্যাচে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ খুবই ভালো একটা প্রিপারেশন হবে। আচ্ছা পরে আসো, কোষ বিভাজনের ফলে নতুন কোষকে কি বলা হচ্ছে? তাহলে মনে রাখবা একটা কোষ বিভাজনের সময় অলওয়েজ যেটা থাকবে সেটা হচ্ছে কি মাদার সেল। মাদার সেল থেকে যেটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ডটার সেল। মাদার সেল থেকে যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কি ডটার সেল বলা হচ্ছে। তাহলে ভাই আমরা কি বলতে পারতেছি? মাদার সেল থেকে যেটা সৃষ্টি হচ্ছে সেটার নাম কি ডটার সেল বলা হচ্ছে। মনে থাকবে কি বলা হচ্ছে? ডটার সেল বলা হচ্ছে। ওকে, রেকর্ডিং ঠিকঠাক মতো চলতেছে। কয় মিনিট হয়েছে দেখি তো? ও বাবা 24 মিনিট হয়ে গেছে। আচ্ছা নেক্সট,
নেক্সট চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টি ভাইয়া? মাইটোসিসের পর্যায় কয়টি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কয়টা পর্যায়? 5টা পর্যায়। জাবিতে 21-22 কিন্তু চলে আসছে। সব কোশ্চেন তো জাবিতে কঠিন আসে তা কিন্তু না। পরবর্তী প্রশ্নে আসো যে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস নামটা কে করেছেন? দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস নামটা কে করেছেন? দেখো প্রথমত জানতে হবে যে ভাইয়া মাইটোসিস নাম মানে মাইটোসিসটা প্রথম কে পর্যবেক্ষণ করেছেন। আচ্ছা দেখো তো ক্যারিওকাইনেসিস নামটা করেছেন কে জানো? স্লাইকার। এবং মাইটোসিসটা প্রথম পর্যবেক্ষণ করেছেন কে? মাইটোসিস পর্যবেক্ষণ করেছেন কে জানো? ওয়াল্টার ফ্লেমিং। পর্যবেক্ষণ করেছেন কে? ওয়াল্টার ফ্লেমিং। এবং ক্যারিওকাইনেসিস নামকরণ করেছেন কে? স্লাইকার। মনে থাকবে? আচ্ছা পরবর্তীতে চলো। তারপরে এসো কোষ বিভাজন আবিষ্কার করেছেন কে? কোষ বিভাজন এটা হচ্ছে তোমার কি 1879 সালে। কত সালে? 1879 সালে ওয়াল্টার ফ্লেমিং। নাম কি? ওয়াল্টার ফ্লেমিং। নামটা কি ভাইয়া? ওয়াল্টার ফ্লেমিং। তো উনি কি করেছিলেন? সামুদ্রিক স্যালামান্ডারে। কোথায়? সামুদ্রিক স্যালামান্ডারে। কোন জীবে? সামুদ্রিক স্যালামান্ডারে। সামুদ্রিক স্যালামান্ডারে উনি কি করেছিলেন? এই তোমার কোষ বিভাজনটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন সামুদ্রিক স্যালামান্ডারে। মনে থাকবে? একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? আমি একটু আগে বলছি সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় প্রোফেজ, ঠিক আছে? অ্যানাফেজ থেকে একটা বিশেষ জিনিস মনে রাখবা। আচ্ছা প্রোফেজ মানে কি? আদ্য পর্যায়। এটা একটু বলে দিচ্ছি। প্রোমেটাফেজ মানে কি? প্রো মানে কি আদ্য, মেটা মানে কি মধ্য, মেটার ম থেকে মধ্য। মেটাফেজ মানে কি মধ্য পর্যায়। অ্যানাফেজ মানে কি গতি পর্যায়। এখন এই অ্যানাফেজ থেকে গতি অবস্থায় তুমি যে জিনিসগুলো দেখতে পারবা ভি এল এইটা দেখতে পারবো, বুঝছো? ক্রোমোজোম গুলো ভি এল জে আই আকৃতি দেখতে পারবা। ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাবমেটাসেন্ট্রিক, জে মানে একোসেন্ট্রিক, আই মানে হচ্ছে তোমার কি টেলোসেন্ট্রিক, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখো। তারপর আসো সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হচ্ছে? সাইটোকাইনেসিস বলা হচ্ছে। এটা আমরা একটু আগে পড়ছি। গ্রিক শব্দ অ্যানাফেজ অর্থ কি ভাই? তোমাকে আমি সবসময় বলি যে জাস্ট কয়েকটা টপিক বেসিক সহ তুমি জানলে বাকি সবকিছু এমনিতে সলভ করতে পারো। আমি তোমাকে জাস্ট কয়েকটা প্রশ্ন একটু বেসিক থেকে বলছিলাম, আর বাকি প্রশ্নগুলো দেখো তো একটার পর একটা প্রশ্ন তুমি ওই কোশ্চেনের এক্সপ্লানেশন থেকেই কিন্তু তুমি পারতেছো। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে কি সলভিং এর স্ট্র্যাটেজি। তাহলে গ্রিক শব্দ অ্যানাফেজ অর্থ কি? আমি একটু আগে বললাম না অ্যানাফেজ মানে কি গতি পর্যায়, আমি একটু আগে বলে আসছি। আচ্ছা তারপর কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হচ্ছে, এই উক্তিটা কে দিয়েছেন? যে কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হচ্ছে, এই উক্তিটা দিয়েছেন কে? তোমার রুডলফ ভার্চো। এই ভার্চো কি করেছেন? ভার্চো বা ভার্কো যেটাই বলো না কেন, মেডিকেল সায়েন্সে পড়া এটাকে ভার্কো নামে, বাট আমরা ভার্চোই বলতে পারি, কোনো সমস্যা নেই। তো ভার্চো বলেছেন যে না, একটা কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয়, যেটা আসলেই কিন্তু প্রমাণিত। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে না ভাইয়া প্রথম যে কোষটা ছিল পৃথিবীর মানে এই দুনিয়ার প্রথম যে কোষটা ছিল সেই কোষটা কোত্থেকে আসছিল? সেটা যেটা বলা হয় মূলত কিছু মিথেন আরো নাইট্রোজেন আরো কি কি গ্যাস মিলে, 3টা না 4টা গ্যাস মিলে একত্রিত হয়ে প্রথম কোষটা তৈরি করছিল, এরকম একটা ধারণা দেওয়া হয়। বাট নর্মালি হচ্ছে কি একটা কোষ থেকে কোষ সৃষ্টি হচ্ছে। এবং মনে রাখবা এই রুডলফ ভার্চুকে কিন্তু তোমার কি বলা হচ্ছে? কোষ তত্ত্ব প্রদান করেছে। এরা কি করেছেন? কোষ তত্ত্ব প্রদান করেছেন। এরা কোষ তত্ত্ব প্রদান করেছেন। কোষ তত্ত্ব জিনিসটাকে আমি আগের চ্যাপ্টারে ভালো করে বর্ণনা করছি। তো কোষ তত্ত্ব জিনিসটা হচ্ছে বিভিন্ন মানে ধারণা মানে সম্মিলন। এটা হচ্ছে কি কোষ তত্ত্ব, মানে কোষ সম্পর্কে বিভিন্ন ধারণা সম্মিলন আর কি। আচ্ছা মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোর লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে? আমি সেই 2 নম্বর না 3 নম্বর প্রশ্ন বলছিলাম ভাইয়া ক্রোমাটিড তৈরি করবে কোথায়? প্রোফেজে। ক্রোমাটিড তৈরি করবে প্রোফেজে। এবং অপত্য ক্রোমোজোম তৈরি করবে কোথায়? মেটাফেজে। অপত্য ক্রোমোজোম কি ক্রোমাটিড কি এইটাও কিন্তু আমি এক্সপ্লেন করে দিছি। পায়ের যন্ত্রণায় তো বাঁচবো না রে। একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে কি বলা হচ্ছে? আচ্ছা এটা কি বলি নাই? বলো, এটাকে আমি বলি নাই ক্রসিং ওভার যখন বোঝাচ্ছিলাম তখন আমি বলি নাই? তাহলে মনে রাখবা একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। আর দুইটা আলাদা ক্রোমাটিডকে বলা হচ্ছে কি মানে দুইটা আলাদা ক্রোমোজোম দুইটা আলাদা ক্রোমোজোমের যে তোমার বাহুগুলো আছে বা ক্রোমাটিড গুলো আছে এদেরকে কি বলা হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিড। সিম্পল। সর্বপ্রথম কে সমীকরণিক বিভাজনকে মাইটোসিস নামকরণ করেছেন? সর্বপ্রথম সমীকরণিক বিভাজনকে কে মাইটোসিস নামকরণ করেছেন? আচ্ছা দেখো তাহলে সেই যে বলছিলাম ওয়াল্টার ফ্লেমিং, এই ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে তোমার কি সর্বপ্রথম সমীকরণিক বিভাজনকে মাইটোসিস নামকরণ করেছেন। একটু অপেক্ষা করো।
দাঁড়ায়ও থাকতে পারি না, এমন একটা পেইন। মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হচ্ছে? আচ্ছা, সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় শুরু হচ্ছে? দেখো, সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হচ্ছে কোথায় জানো? মেটাফেজে। এবং মেটাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হয়ে মেটাফেজে যখন তোমার কি হচ্ছে, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু অপত্য ক্রোমোজোমের তৈরিটা হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, তারপর আসো, এখানে কোষ বিভাজনে কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়? এটা আমরা শুরুতেই দেখে আসছি, প্রোমেটাফেজের ক্ষেত্রে হবে। আচ্ছা, মানে এত পরিমাণ এক্সপ্লেনেশন দিয়ে আসছে শুরুতে, এখন আসলে কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন পড়তেছে না। কোনটি প্রকৃতকোষী জীবদেহ গঠনে? তাহলে মনে রাখবা, কোন জীবদেহ গঠন, সৃষ্টি, বৃদ্ধি এই সংক্রান্ত বা ক্ষতপূরণ এই জিনিসগুলো করে কে জানো? এই জিনিসগুলো করে কে? মাইটোসিস। এখন বলতে পারো, মাইটোসিস কি ভাইয়া প্রজননের কাজ করে না, জননের কাজ করে না? জনন, হ্যাঁ অবশ্যই করে। বাট কার ক্ষেত্রে করে জানো? ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে। ক্লামাইডোমোনাস নামক একটা শৈবাল, কার ক্ষেত্রে? ক্লামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে কি করতেছে? তোমার এখানে জননের কাজ লাগে। ওকে, তাহলে কোনটি প্রকৃত কোষী জীবদেহের গঠনে কোষ বিভাজন? তাহলে মনে রাখবা কি? মাইটোসিস। এখন এখানে যদি প্রকৃত কোষী না দিয়ে বলতো যে আদিকোষী, তাহলে আদিকোষী হলে কিন্তু এখানে অ্যামাইটোসিস হয়ে যেত। ওকে, আচ্ছা পরবর্তীতে চলো। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় কোন পর্যায়ে? আচ্ছা, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হচ্ছে প্রোফেজে। বিলুপ্তি শুরু হচ্ছে প্রোফেজে। তারপর এই বিলুপ্তিটা গিয়ে শেষ হচ্ছে তোমার মেটাফেজে, এবং আবার পুনরায় এটা তৈরি হচ্ছে কোথায় জানো? টেলোফেজে। এই কথাটাও কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বলছি, এই কথাটাও কিন্তু আমি একটু আগে বলছি, একটু আগে, বেশিক্ষণ না, একটু আগে কিন্তু আমি এই কথাটাই বলছি তোমাদেরকে, এটা কিন্তু আসছে। দেন আসো, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VLJ এর মতো হয়? VLJI, V মেটাসেন্ট্রিক, L সাবমেটাসেন্ট্রিক, J অ্যাক্রোসেন্ট্রিক, I টেলোসেন্ট্রিক। এটা কোথায় দেখা যাচ্ছে? অ্যানাফেজে দেখা যাচ্ছে। এটা কোথায় দেখা যায় ভাইয়া? অ্যানাফেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর টেলোফেজে কি জিনিসগুলো করতেছে জানো? টেলোফেজ হচ্ছে তোমার কি? সম্পূর্ণ প্রোফেজের উল্টা। প্রোফেজ এর উল্টা জিনিসটা হচ্ছে তোমার কি? সাধারণত টেলোফেজে ঘটে থাকে। ওকে, তারপর আসো, উদ্ভিদের জননাঙ্গ গঠন ও বৃদ্ধি। তাহলে একটু আগে আমি বললাম না, যে কোনো কিছু গঠন, বৃদ্ধি, সৃষ্টি, ক্ষতপূরণ এই জিনিসগুলো কে করবে? এই যে মাইটোসিস, তাই না? জাস্ট কনসেপ্টটা মাথায় রাখলে বাকিগুলো এমনিই পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো পরের কোশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা তৈরি হচ্ছে? তাহলে প্যাকাইটিনের তোমার কি ছিল? কতে কায়াজমা, কতে ক্রসিং ওভার, টতে হচ্ছে কি টেট্রাড। হয়ে গেছে? তাহলে এই যে প্যাকাইটিন। মায়োসিস কোষ বিভাজনে প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, এটাও কিন্তু বলছি যে ডায়াকাইনেসিস, লাস্টে যেটা থাকে যে ডায়াকাইনেসিস, এই ডায়াকাইনেসিসে কি ঘটতেছে? তোমার নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তিটা ঘটতেছে কিন্তু। ডায়াকাইনেসিসে এই একটা কাজে ঘটে। আর প্রান্তীয়করণ বা টার্মিনেশন কোথায় হচ্ছে, বা লুপ তৈরি হচ্ছে কোথায়? ডিপ্লোটিনে। আচ্ছা, মায়োসিস প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় এক্স আকৃতির অংশকে কি বলা হচ্ছে? সহজ জিনিস, কায়াজমা। সহজ জিনিস, কায়াজমা। আচ্ছা, ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন কে? ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন কে? মর্গান। কে দিয়েছেন? মর্গান। এবং কোথায় দিয়েছেন? ভুট্টাতে দিয়েছেন। ভাইয়া, ক্রসিং ওভার জিনিসটার ফলে কি হচ্ছে? ক্রসিং ওভারের ফলে একটা নতুন জীবের মধ্যে এটা কি হচ্ছে? ভেরিয়েশন আসতেছে, জেনেটিক ম্যাপ তৈরি হচ্ছে, বা এখানে কি তোমার মানে ভিন্নতা সৃষ্টি হচ্ছে। ক্রসিং ওভার মানে কি? আরেকটা অংশকে, আরেকটা বৈশিষ্ট্যকে ট্রান্সফরমেশন করা। তার মানে কি? তোমার এখানে চেঞ্জেস আসবে, এই জিনিসটা মেনলি বোঝানো হচ্ছে। আচ্ছা, এবং ক্রসিং ওভারটা দেখা যাচ্ছে সর্বপ্রথম ভুট্টাতে। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা সম্ভব কোন বিভাজনের মাধ্যমে? মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা সম্ভব হচ্ছে তোমার কি? মায়োসিসের মাধ্যমে, যেহেতু জেনেটিক্সের সাথে সম্পর্কিত। ক্রসিং ওভার কোথায় সংঘটিত হচ্ছে? এই যে ক্রসিং ওভার কোথায় সংঘটিত হচ্ছে, তার মানে দেখো, ক্রসিং ওভার তখনই হয় যখন জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হবে। তাহলে জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে? যেটা আলাদা আলাদা জিনিসের মধ্যে কি করতে হবে? ক্রসিংটা করতে হবে। তার মানে কি? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি করতে হবে? এখানে তোমার এটাই করতে হবে। কোষ প্লেট জিনিসটা কি? কোষ প্লেট জিনিসটা হচ্ছে তোমার কি? সাধারণত টেলোফেজের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে। কোষ প্লেট টেলোফেজের সৃষ্টি হয়েছে, এবং যেটা কি করতেছে? দুইটা সাইটোপ্লাজমকে আলাদা করতেছে, বা সাইটোকাইনেসিস করে দুইটা কোষকে মানে আলাদা করে ফেলে আর কি, মূলত মানে দুইটা নিউক্লিয়াসকে আলাদা করে দুইটা কোষে পরিণত করে। কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে P53, তাই না? কে ভূমিকা রাখে? P53। এবং P53 যখন কি করে?
এটাকে বিরত রাখে, তখনই কিন্তু ক্যান্সারটা তৈরি হচ্ছে। সাইটোকাইনেসিসের কোন মানে সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। এটা কোথায় আসছে? জাবি 20-21 আসছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে? টেট্রাড সমূহকে পাওয়া যাচ্ছে প্যাকাইটিনে। ভাই একই জিনিসে ঘুরে ফিরে আসতেছে। এনিওয়ে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের মানে লুকিং ফর জিএসটি এর আজকের এপিসোডটা। আমি চেষ্টা করছি জাবি ডি থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো মোটামুটি একটা এক্সপ্লেনেশন দিতে। আমি তোমার যেগুলো এক্সপ্লেনেশন দরকার ছিল সেগুলো দিয়ে দিছি। মানে এখন তোমার এক্সামে যদি কোনো কোয়েশ্চেন আসে এগুলোর মধ্যেই আসবে, এর বাইরে আসলে কিছু আসবে না। এটা হচ্ছে বাস্তব কথা। এখন কথা হচ্ছে তুমি যদি রেগুলারলি একটা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও, দেন আমি বলবো যে তুমি একটা ব্যাচে ভর্তি থাকো, এবং তুমি চাইলে আমাদের ক্লাসগুলো দেখতে পারো। এটাও তো একটা ক্লাস গেল, বাট এমন না যে তোমাদের কিন্তু এই ব্যাচের মধ্যে মানে সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু এরকম কোয়েশ্চেন সলভিং ক্লাস নেওয়া হবে না। কোয়েশ্চেন সলভিং ক্লাস কিন্তু নেওয়া হবে না এইভাবে। হ্যাঁ, কোয়েশ্চেন সলভিং ও প্র্যাকটিস ক্লাস থাকবে, বাট মেইনলি ক্লাসগুলো হবে কি বেসিক টু অ্যাডভান্স। ভাই বেসিক টু অ্যাডভান্স বলতে কি তোমাকে একদম জিরো থেকে যে থিওরিগুলো আছে, একদম বেসিক থেকে থিওরিগুলো তোমাকে একদম সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে একটা চ্যাপ্টার কমপ্লিট করা হবে, মানে থিওরিটিক্যাল ক্লাস। তারপর ওই চ্যাপ্টারের উপর আমরা প্র্যাকটিস ক্লাস দেবো। অনলাইন পরীক্ষা, প্রিন্টেড এক্সাম, সাপ্তাহিক গাইডলাইন সেশন, এবং গাইডলাইন সেশনগুলো নিবে হচ্ছে কি জাবি ডি ইউনিটের ফার্স্ট, জাবি ডি ইউনিটের সেকেন্ড, তারপর তোমার জাবি এ ইউনিটের সিক্সথ, গুচ্ছের প্রথম, রাবি সি ইউনিটের প্রথম, তারপর কি কৃষি গুচ্ছের থার্ড, তারপর আরো রাবিতে চবিতে চান্স পাও অনেকগুলো সেকেন্ড টাইমার মিলেই কিন্তু এই গাইডলাইন গুলা তোমাদেরকে উইকলি ভাবে নিবে। ডাউট সলভিং থাকবে, তুমি যে কোনো চ্যাপ্টারের ডাউট হলে বা সমস্যা থাকলে তুমি ডাউট সলভিং এর মাধ্যমে তুমি তোমার প্রবলেমগুলো সলভ নিতে পারবা। তারপর টাস্ক সাবমিশন, যে কোনো আমরা রেগুলারলি তোমাদেরকে, আমাদের টিম কি করবে, তোমাদেরকে রেগুলারলি হোমওয়ার্ক দিবে, তুমি এই পড়াটা কমপ্লিট করবা যাতে করে তোমার একটা কনসিস্টেন্সি বজায় থাকে। সো ওভারঅল সেকেন্ড টাইম দ্য লাস্ট ফায়ার 2.0 এইটা হচ্ছে কি একটা জনপ্রিয় এবং একটা মানে সেকেন্ড টাইমের জন্য একটা ডেডিকেটেড ব্যাচ। ইনশাল্লাহ তোমার সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এই একটা ব্যাচেই হবে। সো যারা অসমিয়ামের প্রতি ভরসা আছে, ক্লাসগুলো যাদের ভালো লাগে, ডেডিকেশনটা ভালো লাগে, তারা নির্দ্বিধায় এনরোলটা করে নিতে পারো। এবং আমরা কিন্তু 25 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট শেষ ছিল, বাট যেহেতু স্টুডেন্টরা আসলে এই মোমেন্টে মানে অনেকটা টাকার ব্যাপার, 2850 টাকা প্রি বুক করলে, প্রি বুক ছাড়া 3350 টাকা ছিল অফারে, তো এটা অনেকের জন্য একটু মানে কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করতেছি এটা জুনের 2 তারিখ যেহেতু আমাদের ক্লাস, সেই পর্যন্ত আমরা ডিসকাউন্টটা রাখতে। যারা ভর্তি হয়েছে ভর্তি হয়ে যাও। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।